Okay, so we start our class activities from today. Financial and managerial accounting. তো লাস্ট ক্লাসে আমরা টেক্সট বুক সম্বন্ধে আইডিয়া দিয়েছিলাম এবং টেক্সট বুক আমাদের বিএলসি প্ল্যাটফর্মে অলরেডি দিয়ে দেয়া আছে। আর আমরা যেহেতু অ্যাকাউন্টিং এর শুরুর স্টুডেন্ট, দিস ইজ ফার্স্ট অ্যাকাউন্টিং কোর্স in our life and the only accounting course in our CSE program. So it is better to start with the very beginning of the accounting concept. I mean, we start from the definition of accounting. যে অ্যাকাউন্টিং কি জিনিস একেবারে এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে গ্রাজুয়ালি আমাদের জন্য ইজি হবে। প্রথম আমরা ডেফিনেশন থেকেই শুরু করব যে অ্যাকাউন্টিং কাকে বলে। অ্যাকাউন্টিং সম্বন্ধে আমরা অনেকেই গেস করতে পারি, অনেকেই আমরা বলি যে হিসাব নিকাশ সংক্রান্ত কাজকর্মগুলোকে অ্যাকাউন্টিং বলা হয়। These are somewhat true, but as a course in our program, we need to develop our concepts in a better way. অন্য মানুষ না জেনে একটা কথা বললে যেমন হয়, আমরা এখন থেকে বলে আর সেরকম না বলার চেষ্টা করব। তো বাই দ্য ওয়ে, এখানে আমরা একটু দেখি যে অ্যাকাউন্টিং এর ডেফিনেশনটা আসলে কেমন। তো এখানে অ্যাকাউন্টিং এর ডেফিনেশন বলা হচ্ছে যে অ্যাকাউন্টিং ইজ আ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম that identifies, records, and communicates the economic activities or events of a business organization to the interested users. আমি একটু বোঝানোর সুবিধার্থে লেখাটাকে ওয়ার্ডে কপি করে নিলাম। আচ্ছা, তো ডেফিনেশনটা বলতেছে যে অ্যাকাউন্টিং হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম দ্যাট, এই দ্যাট দিয়ে ডেফিনেটলি আমরা অ্যাকাউন্টিংটাকে ডিনোট করতেছি। আচ্ছা, তো ডেফিনেশনটা দেখলে আমাদের বেশ বড়ই মনে হচ্ছে যে এত বড় ডেফিনেশন মুখস্থ করার ব্যাপার আছে, এই সেই অনেক কিছু। তো পুরোটা আসলে অ্যাকাউন্টিং এর ডেফিনেশন এটা না। এই ডেফিনেশনটা, দিস ডেফিনেশন কভারস two more things other than the definition. এখানে ডেফিনেশনের বাইরেও অনেক কিছু আছে। আমরা যদি শুধু ডেফিনেশনের কথা বলি যে অ্যাকাউন্টিং কাকে বলে অথবা অ্যাকাউন্টিং কি জিনিস, তাহলে আমরা বলতে পারি, আমরা যদি এই এতটুকু বলি এটাই হচ্ছে অ্যাকাউন্টিং এর ডেফিনেশন। আই মিন, অ্যাকাউন্টিং ইজ এ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, আমরা ইভেন ফাইন্যান্সিয়াল কথাটাকেও যদি বাদ দেই, আমরা যদি বলি অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট ইজ অলসো আ কমপ্লিট ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং, তাহলে এখন থেকে আমরা অ্যাকাউন্টিং এর ডেফিনেশনটা বুঝে গেলাম। খুব সিম্পল, যে অ্যাকাউন্টিং হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম। তো আচ্ছা, আমার কারো যদি বুঝার যে কোনো ধরনের কনফিউশন হয় অথবা কোশ্চেন থাকে, আমি তো গত ক্লাসেও বলেছিলাম তোমাদেরকে যে সাথে সাথেই কিন্তু কোশ্চেন করতে হবে। পার্টিকুলারলি আমি চাই না যে আমরা না বুঝে ক্লাসটার সামনে যাই, এবং সবার কোশ্চেনই আমার কাছে সেম ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করব কোশ্চেন করলে সেটা নেয়ার এবং আনসার দেয়ার।
আর আমি যদি কোনো কারণে ডিসকানেক্টেড হই তাহলে সেটাও একটু একটু হোয়াটসঅ্যাপে জানাতে হবে, অথবা ডিসকানেক্টেড হয়ে গেলে অবশ্য হোয়াটসঅ্যাপেও মেসেজ আসবে না, মোবাইলে কল দিয়ে। যাই হোক, এই যে অ্যাকাউন্টিংটাকে আমরা একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম বলতেছি, এই সিস্টেম কি তার আগে তাহলে আমাদেরকে এটা একটু জানতে হবে যে অ্যাকাউন্টিং যে একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম, তাহলে হোয়াট ইজ সিস্টেম, এটা যদি আমরা একটা কোশ্চেন করি যে সিস্টেম কি, অথবা হোয়াই অ্যাকাউন্টিং ইজ আ সিস্টেম, তো সিস্টেম কি জিনিস তোমরা আমার থেকে ভালো জানার কথা, বিকজ তোমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, এবং কম্পিউটার সিস্টেম হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা সিস্টেম ইন দ্য মডার্ন টেকনোলজি, উইদাউট হুইচ উই ক্যানট এক্সপেক্ট পাসিং ইভেন আ সিঙ্গেল ডে। তো যেমন আমাকে যদি জিজ্ঞেস করা হয় সিস্টেম কি, তাহলে আমি বলবো সিস্টেম ইজ দ্য প্রসেস অফ ডুইং সামথিং, কোনো কিছু করার যে প্রসেস সেটাই হচ্ছে সিস্টেম, যে কোনো কাজ করার যে প্রসেস। যেমন আমরা যদি আমাদের এডুকেশন সিস্টেমের কথা বলি, তাহলে এখানে যে এডুকেশনের যে প্রসেস আছে, যে আমাদেরকে স্কুল পড়তে হয়, কলেজ পড়তে হয়, দেন ইউনিভার্সিটিতে আসলে এখানে আবার প্রথমে কিছু বেসিক কোর্স করতে হয়, তারপরে আমরা সিএসসি এর কোর্স করি, দেন এটসেট্রা হোয়াট এভার। আচ্ছা, এখন প্রসেস কি সেটা যদি আবার বলি, তাহলে কিন্তু আরেকটা আনসার আছে। প্রসেস বলতে আমরা সাধারণত ধরে নেই যে একটা সিস্টেম অথবা প্রসেস এটা হয় স্টেপ বাই স্টেপ, দেয়ার আর সাম স্টেপস ইন আ প্রসেস। কেউ যদি মনে করো তাহলে কিন্তু ইম্পর্টেন্ট কথাগুলো পাশে খাতা কলম রেখে নোট নেওয়া উচিত, কারণ কিছু কিছু কথা যেগুলো আমি হয়তোবা বলবো বোঝানোর সময়, এগুলো টেস্টে আসতে পারে, এবং কথাগুলো ইম্পর্টেন্ট আসলে। সো প্রসেস কি তাহলে বলা যায় এটা একটা স্টেপ বাই স্টেপ জিনিস। যেমন কম্পিউটার সিস্টেমের কথা যদি আমরা বলি, কম্পিউটার ইটসেলফ একটা কিন্তু সিস্টেম। তো কম্পিউটার সিস্টেমের স্টেপস কয়টা আছে, তোমরা যেহেতু কম্পিউটার নিয়ে পড়াশোনা করো তোমরা অনেক স্টেপ জানো। তো আমরা যারা কম্পিউটার জানি না খুব একটা ভালো, শুধু কাজ করতে পারি, আমরা কিন্তু পড়ে এসেছি যে কম্পিউটারে তিনটা স্টেপ আছে, কম্পিউটার সিস্টেমে তিনটা স্টেপ আছে। তিনটা স্টেপ কি কি? এই তিনটা ফান্ডামেন্টাল কম্পিউটারের স্টেপ হচ্ছে, আমি জানি এরকম, যে ইনপুট, প্রসেস বা প্রসেসিং, আর আউটপুট। এই তিনটা হচ্ছে অর্ডিনারি একেবারে মেইন স্টেপস অফ দ্য কম্পিউটার প্রসেস। ও এই প্রসেসগুলো একটা কিন্তু আরেকটার সাথে ইন্টার রিলেটেড, এই প্রসেসগুলো একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। ইন্টার রিলেটেড এই সেন্সে বলতেছি যে আমরা যদি কম্পিউটারে ইনপুট না দিই তাহলে আউটপুট পাওয়া যাবে না। কেউ যদি মনে করে যে আমার আউটপুটটা আগে দরকার, আমি আগে আউটপুটটা নেই তারপরে ইনপুট দিলাম, সম্ভব না। অথবা কেউ যদি বলে যে আমি আগে ইনপুট দিলাম, প্রসেসিং পরে হোক, আমি আগে আউটপুটটা নিয়ে নেই, এটা সম্ভব না। কম্পিউটার সিস্টেমটা কাজ করে প্রথমে ইনপুট দিতে হবে, সেটা সিপিইউ বা কম্পিউটারের মেশিনে প্রসেস হবে, দেন আমরা আউটপুট পাই। সো দ্য প্রসেস আর ইন্টার রিলেটেড, এবং দ্য সিকুয়েন্স অফ
action, sequence of doing activities cannot be changed always. এই সিকোয়েন্স গুলো সব সময় চেঞ্জ করা যাবে না। তো যে কোনো সিস্টেমেই এরকম কিছু প্রসেস থাকবে, এবং সব সময় যে প্রসেসের স্টেপ গুলো আগে পরে করা যাবে না ব্যাপারটা কিন্তু এরকম না। হয়তোবা যেমন আমি বললাম যে কম্পিউটার সিস্টেমে আরো অনেক স্টেপস থাকতে পারে, নিশ্চয়ই আছে, তোমরা জানো। তো ছোটখাটো স্টেপ গুলো হয়তোবা আগেরটা পরে, পরেরটা আগে করা যাবে, কিন্তু মেইন যে স্টেপস, এই স্টেপ গুলো সিরিয়ালি করতে হবে। ইনপুট, প্রসেসিং, আউটপুট, এই সিকোয়েন্স অবশ্যই সেম থাকবে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা এটা কিন্তু মাঝে মাঝে একটু রেসপন্স দিতে হবে, আদারওয়াইজ সামটাইমস আই গেট কনফিউজড। হ্যাঁ, মাঝে মাঝে তোমরা, আমি যখন কোনো স্পেশালি কোশ্চেন টাইপের বলবো তখন তোমরা একটু রেসপন্স দেবে আর কি। আর আমি কি ফাস্টার বলতেছি নাকি ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখন কোশ্চেন হলো যে আমরা একটা সিস্টেম কি জিনিস এটা বুঝলাম, যে কম্পিউটার তো এটা কোনো একটা সিস্টেম। আমরা আমাদের এডুকেশন সিস্টেমের কথা বলেছি, যেমন আমাদের এডুকেশন সিস্টেমটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা প্রথমে প্রাইমারি এডুকেশন, দেন সেকেন্ডারি, তারপরে হায়ার সেকেন্ডারি, এরকম বলতে পারি। আচ্ছা, তো এখন কোশ্চেন হলো যে আমরা অ্যাকাউন্টিংটাকে একটা সিস্টেম বলতেছি কেন। তার আগে আর একটা কথা বলি, যে এই যে কম্পিউটার সিস্টেম আমরা বললাম, কম্পিউটার সিস্টেমের ইনপুট কোনগুলো, যেমন এই যে আমরা কিবোর্ড দিয়ে অনেক কিছু যে কাজ করতেছি, এগুলো হচ্ছে ইনপুট। প্রসেস হচ্ছে আউটপুট কি, এটা ভিজুয়ালাইজেশন হতে পারে, পিডিএফ হতে পারে, পাওয়ার পয়েন্ট হতে পারে, প্রিন্ট হতে পারে, হোয়াট এভার, মেনি। আচ্ছা, তো এক এক সিস্টেমের আউটপুট কিন্তু এক এক রকম। সব সিস্টেমের আউটপুট যে একই রকম হবে ব্যাপারটা এরকম না। কম্পিউটার সিস্টেমের আউটপুট একরকম, এডুকেশন সিস্টেমের আউটপুট অন্যরকম, আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমের আউটপুট আরো অন্যরকম। তো এখন আমরা অ্যাকাউন্টিংটাকে সিস্টেম বলি কেন? আমাদের ডেফিনেশনে আছে যে অ্যাকাউন্টিং হচ্ছে একটা সিস্টেম। কি সিস্টেম? ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, তাহলে অ্যাকাউন্টিংটা একটা সিস্টেম কেন, এটা যদি আমরা একটা কোশ্চেন করি, যে হোয়াই অ্যাকাউন্টিং ইজ আ সিস্টেম, তাহলে খুব সিম্পলি আমরা বলতে পারি প্রথমত যে ইট ওয়ার্কস সিস্টেমেটিক্যালি, দ্যাটস হোয়াই দিস ইজ আ সিস্টেম। এটা সিস্টেমেটিক্যালি কাজ করে, অথবা ইট ওয়ার্কস স্টেপ বাই স্টেপ লাইক আ প্রসেস, দ্যাটস ওয়াই দিস ইজ আ সিস্টেম। ইট ওয়ার্কস সিস্টেমেটিক্যালি, অথবা আমরা বলতে পারি ইট ওয়ার্কস সো ইট ইজ আ সিস্টেম, অথবা আমরা বলতে পারি ইট ওয়ার্কস স্টেপ বাই স্টেপ and the steps are interrelated. অ্যাকাউন্টিং সিস্টেমের স্টেপ কি সেটা কিন্তু আমরা এখনো দেখিনি, শুধু আমরা কনসেপ্ট বলতেছি যে অ্যাকাউন্টিং কাজ করে স্টেপ বাই স্টেপ সিস্টেমেটিক্যালি, সো অ্যাকাউন্টিংটাকেও আমরা একটা সিস্টেম বলি। আচ্ছা, যেমন কম্পিউটার সিস্টেমের আউটপুট আমরা কিন্তু বললাম যে কি কি আউটপুট হতে পারে। এখন অ্যাকাউন্টিং সিস্টেমের আউটপুট কিন্তু কম্পিউটার সিস্টেমের আউটপুটের মতো হবে না। অ্যাকাউন্টিং সিস্টেমের আউটপুট হচ্ছে কেমন হবে, এটা ডেফিনেশনে বলাই আছে। কারণ
অ্যাকাউন্টিং সিস্টেমটাকে আমরা বলেছি দিস ইজ আ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম, মানে এটা হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেম। এই সিস্টেমের আউটপুট হবে ইনফরমেশন। পার্টিকুলারলি এই সিস্টেমের আউটপুটটা হবে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। এখন এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কথাটার অর্থ কি? ফাইন্যান্সিয়াল মানে আমরা জানি অর্থ সংক্রান্ত, টাকা পয়সা রিলেটেড, আর্থিক। তার মানে অ্যাকাউন্টিং সিস্টেমের আউটপুট হবে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। আরো পার্টিকুলারলি যদি আমরা এখন বলি যে হোয়াই অ্যাকাউন্টিং ইজ এ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম, তাহলে আমরা বলতে পারবো যে দিস সিস্টেম provides financial information. So this is a financial information system. এটা আর্থিক ইনফরমেশন প্রোভাইড করে, সেজন্যই আমরা এটাকে একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম বলবো। তো আমরা কিন্তু এই অ্যাকাউন্টিং এর ডেফিনেশনটা এতক্ষণ পর্যন্ত বললাম, আই মিন শুধু এই যে ইয়েলো মার্কড পার্টটা। তো এই পুরো ডেফিনেশনটার মধ্যে আমরা বলেছিলাম যে ডেফিনেশন ছাড়া আরো কিছু আছে। তো এখন এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাকাউন্টিং ইজ এ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম দ্যাট, আই মিন অ্যাকাউন্টিং দ্যাট আইডেন্টিফাইস, রেকর্ডস and communicates the economic activities of a business organization to the interested users. আচ্ছা, তো এগুলো কিন্তু বেসিক্যালি অ্যাক্টিভিটিস অফ অ্যাকাউন্টিং। এগুলো আসলে ডেফিনেশন না, এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং এর অ্যাক্টিভিটিস। তো এখন আমরা একটু অ্যাকাউন্টিং এর অ্যাক্টিভিটিস গুলো দেখব যে অ্যাক্টিভিটিস কি কি। অ্যাকাউন্টিং এর তিনটা বেসিক অ্যাক্টিভিটিস আছে। এই যে এখানে যে বলেছে দ্যাট আইডেন্টিফাইস, রেকর্ডস এন্ড কমিউনিকেটস, এই তিনটা হচ্ছে আসলে অ্যাকাউন্টিং এর অ্যাক্টিভিটিস। তাহলে প্রথম অ্যাক্টিভিটিসটা হচ্ছে অ্যাকাউন্টিং এর, এবং এই তিনটে অ্যাক্টিভিটিস কি বলা হয়? ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস অথবা বেসিক অ্যাক্টিভিটিস অফ অ্যাকাউন্টিং। মেইন কাজ। It does not mean that accounting doesn't do any more work. Accounting definitely does some more works, but these three are the fundamental or primary job of accounting. এই তিনটা কাজ অ্যাকাউন্টিং করতেই হবে, এর বাইরে সে আরো অনেক কাজ করে। On the other hand, we can say that all the activities of accounting can be summarized under these three category. সব অ্যাক্টিভিটিস গুলোই কিন্তু আসলে এই তিন প্রকার অ্যাক্টিভিটিস এর এক্সটেনশন। তো আর কি কাজ করে সেটা আপাতত থাক, আমরা এখন দেখি যে এই ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস গুলো অ্যাকাউন্টিং এর কি। প্রথমটা বলতেছে to identify the economic activities or events of a business organization. অ্যাকাউন্টিং এর তাহলে প্রথম কাজটা হচ্ছে কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলোকে আইডেন্টিফাই করা বা ইকোনমিক ইভেন্টস গুলোকে আইডেন্টিফাই করা। তো এটা এক্সপ্লেইন করার আগে আরেকটা কথা আমি বলে নিচ্ছি। এই অ্যাকাউন্টিং ক্লাসটার সময় আমরা একটা কনসেপ্ট মাথায় মনে রাখবো, যেমন আমরা যেখানে বলতেছি যে টু আইডেন্টিফাই দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ এ বিজনেস অর্গানাইজেশন। অ্যাকাউন্টিং দিয়ে আমরা যা কিছু বলবো, যা এক্সাম্পল ব্যবহার করব, সবকিছুই হচ্ছে একটা বিজনেস অর্গানাইজেশনের জন্য। এটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যা কিছু বলতেছি, যা কিছু ভাবতেছি, ধরে নিতে হবে উই আর টকিং অ্যাবাউট আ কোম্পানি, আমরা একটা কোম্পানি নিয়ে কথাটা বলছি। তাহলে অ্যাকাউন্টিং এর প্রথম কাজটা হচ্ছে একটা বিজনেস অর্গানাইজেশনের ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলোকে আইডেন্টিফাই করা।
আচ্ছা, এখন ইকোনমিক অ্যাক্টিভিটিস অথবা ইকোনমিক ইভেন্ট, এটা কিন্তু আগে আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা প্রথম অ্যাক্টিভিটিসের সাথে লিংক করে এখন কোশ্চেন হচ্ছে আমাদের যে হোয়াট ইজ ইভেন্ট। ইভেন্ট বা অ্যাক্টিভিটিস যেটাই বলি, যে ইভেন্ট কি। ইকোনমিক ইভেন্টে আমরা পরে আসি, ইভেন্ট কি। ইভেন্ট কি আমাকে কেউ একজন বলো দেখি, ইভেন্ট বলতে আমরা কি মিন করি? আয়োজন। ইভেন্ট কিন্তু আয়োজন করা হয়, তুমি বলছো ইভেন্ট আমরা অর্গানাইজ করি, কিন্তু ইভেন্টের কনসেপ্ট তোমাকে যদি আমি বলি, যেমন তোমাকে যদি আমি বলি যে তুমি বলো তো যে কম্পিউটার কাকে বলে, তুমি সুন্দর একটা কনসেপ্ট বলবা যে স্যার কম্পিউটার হচ্ছে একটা আধুনিক টেকনোলজি মেশিন, এই সেই এটা এই কাজ করতে পারে। এরকম ইভেন্টের ডেফিনেশন তুমি আমাকে একটা বলো যে ইভেন্টের বাংলা হচ্ছে কি? ঘটনা। ইভেন্ট মানে কিন্তু ঘটনা। একটা কনসার্টকেও আমরা একটা ইভেন্ট বলি। কোথাও একটা কনসার্ট হচ্ছে অথবা কোথাও একটা কম্পিউটার প্রোগ্রামিং কম্পিটিশন হচ্ছে, সেটাকে আমরা কিন্তু একটা ঘটনা বলি। যেমন তোমাদের সিএসি ফেস্ট হয়, এটা কিন্তু একটা ইভেন্ট। প্রোগ্রামিং কন্টেস্ট হয় তোমাদের, এটা কিন্তু একটা ইভেন্ট। তো ইভেন্টকে আয়োজন করা হয়, যেমন একটা প্রোগ্রামিং কন্টেস্ট তোমরা আয়োজন করো, একটা ডিবেট তোমরা আয়োজন করো, এই ডিবেটটা হচ্ছে একটা ইভেন্ট। তো যাই হোক, ইভেন্ট হচ্ছে আসলে ঘটনা। এখন যদি আবার আমি কোশ্চেন করি যে তাহলে ঘটনা কি জিনিস, তাহলে ঘটনা মানে হচ্ছে ইভেন্ট। ইভেন্টের কনসেপ্ট হচ্ছে ইভেন্ট ইজ দ্যাট হ্যাপেন্স, যা ঘটে তাই হচ্ছে ঘটনা। সেটা কম্পিউটার ফেস্টও হতে পারে, প্রোগ্রামিং কন্টেস্টও হতে পারে, একটা গায়ে হলুদের প্রোগ্রামও হতে পারে, একটা রিসেপশনও হতে পারে, কারো বার্থডে হতে পারে, একটা বিল্ডিং ধসে ভেঙে পড়তে পারে, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, হোয়াটএভার। তাহলে আমি এখন মিক্স করে কিন্তু বললাম, দেখো একটা প্রোগ্রামিং কন্টেস্ট, এটা একটা ঘটনা, খুব সুন্দর ভালো জিনিস। কিন্তু আমি যে বললাম যে একটা বিল্ডিং ধসে পড়লো, ভেঙে পড়লো, এটা কি শুধু ঘটনা? এটাকে আর কি আমরা শুধু ঘটনা বলি? এটাকে আমরা বলি একটা দুর্ঘটনা। তাহলে ঘটনা এবং দুর্ঘটনা বোথ আর ইভেন্ট। যেটা পজিটিভ অথবা যেটা ভালো সেটাকে আমরা ঘটনা বলি, আর যেটা খারাপ, আনএক্সপেক্টেড, ক্ষতিকর, বিপজ্জনক, সেটাকে আমরা দুর্ঘটনা বলি। তাহলে ইভেন্টের কনসেপ্ট হচ্ছে যা ঘটে তাই হচ্ছে ঘটনা বা ইভেন্ট। এভরিথিং দ্যাট হ্যাপেন্স ইজ ইভেন্ট। যা ঘটে তাই হচ্ছে ঘটনা। আচ্ছা, তো এখন অ্যাকাউন্টিং এর প্রথম কাজটা বলা হচ্ছে যে একটা কোম্পানির মধ্যে ইকোনমিক ইভেন্ট গুলোকে আইডেন্টিফাই করা। তাহলে এখন হোয়াট ইজ ইকোনমিক ইভেন্ট? এই ইকোনমিক ইভেন্ট বলতে আবার আমরা কি মিন করব? আচ্ছা, ইকোনমিক ইভেন্ট আমি এবার তোমাদেরকে বুঝাচ্ছি। তাহলে প্রথমে আমাদেরকে একটু জানতে হবে যে ইভেন্টস আর অফ টু টাইপস। ইভেন্ট গুলো হচ্ছে দুই প্রকার। একটা তো আমরা বলছি ভালো খারাপের দিক থেকে, ঘটনা আর দুর্ঘটনা। দুর্ঘটনাকে আমরা সাধারণত অ্যাক্সিডেন্টাল ইভেন্ট বলি। তো এই ইভেন্ট হচ্ছে দুই প্রকার। বিজনেসের পার্সপেক্টিভ থেকে ইভেন্ট গুলোকে দুই ভাগে আমরা ভাগ করি। এই দুই প্রকার ইভেন্ট হচ্ছে, একটা হচ্ছে আমাদের ইকোনমিক ইভেন্ট,
আর আরেকটা হচ্ছে আমাদের নন ইকোনমিক ইভেন্ট। তো অ্যাকাউন্টিং এর প্রথম কাজটা হচ্ছে ইকোনমিক ইভেন্টকে আইডেন্টিফাই করা। একটা কোম্পানিতে কি কি ইকোনমিক ইভেন্ট হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করা। এবার আমরা ইকোনমিক ইভেন্ট চিনতে শিখব যে ইকোনমিক ইভেন্ট বলতে আমরা কি বুঝি। আচ্ছা, তো প্রথমে কিন্তু আমরা বলেছিলাম যা ঘটে তাই হচ্ছে ঘটনা। যেমন আমি যদি এখন একটা সিম্পল সাউন্ড করি, এই যে আমি একটা সাউন্ড করেছি আননেসেসারি, এটা কিন্তু শুনতে খারাপ লেগেছে অনেকেরই, আমারও খারাপ লেগেছে। তো এটাও কিন্তু একটা ঘটনা। কি ঘটনা? যে স্যার একটা আননেসেসারি সাউন্ড করলো ক্লাসে। এখন এই সাউন্ডটা কিন্তু আমার একটা এক্সাম্পল। এখন আমার কোশ্চেন হলো, আহ আমি একটা মনে করো সিম্পল সাউন্ড করলাম। এখন এই সাউন্ডটার ভ্যালু কত টাকা, মূল্য কত টাকা, আমরা কি বলতে পারবো যে আমি যে একটা শব্দ করলাম এই শব্দটার আসলে মূল্য কত টাকা? 10 টাকা, 20 টাকা, এরকম করলে কি বলা যাবে? কেউ আমরা বলতে পারবো না যে আমি যে একটু শব্দ করলাম এই শব্দটার মূল্য কত টাকা, বলা যাবে না। আচ্ছা, আমি আরো একটা এক্সাম্পল দিই। আমরা কয়েকজন একটা ক্যান্টিনে জাস্ট ঢুকলাম। We some have just entered into a cafe. আমরা একটা ক্যাফেতে কয়েকজন মিলে ঢুকলাম। ঢুকে দেখলাম যে অনেক কিছু আছে, কিন্তু আমাদের কিছু খেতে ইচ্ছে করলো না, আমরা বের হয়ে চলে আসলাম। আমরা জাস্ট ক্যাফেটাতে ঢুকলাম, ঢুকে বের হলাম। এটাও কিন্তু একটা ঘটনা। কি ঘটনা? যে আমরা ক্যাফেতে ঢুকলাম এবং ঢুকে বেরো হলাম, দুইটা ঘটনা। তো এই ঘটনাটাকেও কিন্তু টাকার অঙ্কে প্রকাশ করা যাবে না। এখন আমি আরো একটা এক্সাম্পল দিই যে we have bought a bottle of coke for 70 টাকা। আমরা 70 টাকা দিয়ে একটা কোক কিনলাম। এটাও কিন্তু একটা ঘটনা। এটা কি ঘটনা? যে আমরা 70 টাকা দিয়ে একটা কোক কিনলাম। এবার তোমরা বলো তো, এই ঘটনাটাকে আমরা কোনো টাকার ভ্যালুতে প্রকাশ করতে পারতেছি কিনা? ডেফিনেটলি পারতেছি, বিকজ এই ঘটনাটার মধ্যে একটা কোক কেনা হয়েছে, যেই কোকের দাম হচ্ছে 70 টাকা। এই ঘটনাটার একটা ভ্যালু আছে। কত টাকা ভ্যালু? 70 টাকা ভ্যালু। এবং এই ঘটনাটাতে কি হয়েছে? এখানে অনেক কিছু হয়েছে। প্রথমত, আমরা যে কোকটা কিনেছি, আমাদের আমাদের পকেট থেকে একটা আমাদের পকেট থেকে 70 টাকা বের হয়ে গেছে। 70 টাকা আমরা দোকানদারকে দিয়েছি। তাহলে আমাদের পকেট থেকে 70 টাকা বের হয়ে গেল। দোকানদারের ক্যাশে 70 টাকা যোগ হলো। দোকানদারের ফ্রিজ থেকে একটা কোকের বোতল কমে গেল। আর আমাদের হাতে আগে কোনো কোক ছিল না, আমাদের হাতে একটা কোক আসলো। এই ঘটনাটার মধ্যে কিন্তু এই সব জিনিসগুলো হয়েছিল। তো এত কিছু আমাদের চিন্তা করতে হবে না, আমাদের শুধু চিন্তা করতে হবে যে এই ঘটনাটার একটা ইকোনমিক ভ্যালু আছে। আগের দুইটা ঘটনার কিন্তু কোনো ইকোনমিক ভ্যালু ছিল না, এটার কিন্তু একটা ইকোনমিক ভ্যালু আছে। তাহলে এই ঘটনাটা হচ্ছে ইকোনমিক ইভেন্ট। এটা হচ্ছে ইকোনমিক ইভেন্ট।
আর এই দুইটা কিন্তু নন ইকোনমিক ইভেন্ট, নন ইকোনমিক, এটাও নন ইকোনমিক, এটাও নন ইকোনমিক। তাহলে ইকোনমিক ইভেন্ট আর নন ইকোনমিক ইভেন্টের তফাৎ কিন্তু আমরা বুঝলাম। তাহলে আমরা বলতে পারি যে ইকোনমিক ইভেন্ট হচ্ছে দ্য ইভেন্ট দ্যাট ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য অ্যামাউন্ট অফ মানি। আমরা যদি এখানে সিম্পলি লিখেও ফেলি যে ইকোনমিক ইভেন্টস আর দ্য ইভেন্টস দ্যাট ক্যান বি expressed in the amount of money, যেগুলোকে টাকার অঙ্কে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে ইকোনমিক ইভেন্ট। তাহলে যেমন হতে পারে পারচেস অফ কম্পিউটার অথবা মেশিন, পেমেন্ট অফ স্যালারি টু এমপ্লয়িজ, তারপরে ইলেকট্রিসিটি বিল, বিল পেমেন্ট, এরকম অনেক। তারপরে রেন্ট পে করা, অফিসের ভাড়া পে করা, এগুলো যেগুলোকে টাকার অঙ্কে প্রকাশ করা যাবে সেগুলো হচ্ছে ইকোনমিক ইভেন্ট। তাহলে নন ইকোনমিক ইভেন্ট হচ্ছে ক্যান নট বি এক্সপ্রেসড ইন দ্য অ্যামাউন্ট অফ মানি, টাকার অঙ্কে প্রকাশ করা যায় না। যেমন আমরা এক্সাম্পল কি বললাম, যে আমরা জাস্ট একটা ক্যাফেতে ঢুকলাম, কোনো কিছু কিনে নেই, অর্ডার দেইনি, আমাদের অফিসে একজন ভিজিটর আসলো, সে কোনো কিছু কিনলো না, আমাদের মনে করো যে তোমাদের একটা অনেক বড় ল্যাপটপের কম্পিউটারের শোরুম আছে, বাংলাদেশের নাম্বার 1 শোরুম। একজন ভিজিটর আসলো, সে কোনো কিছু কিনলো না, দ্যাট ইজ নন ইকোনমিক ইভেন্ট, কারণ টাকা পয়সার লেনদেন হয়নি। তাহলে এই হলো ইকোনমিক ইভেন্ট এবং নন ইকোনমিক ইভেন্ট। আচ্ছা, এখন অ্যাকাউন্টিং এর প্রথম কাজটা কিন্তু বলা হয়েছিল যে টু আইডেন্টিফাই দ্য ইকোনমিক ইভেন্ট, একটা কোম্পানির ইকোনমিক ইভেন্ট গুলো আইডেন্টিফাই করা। নন ইকোনমিক, একটা কোম্পানিতে ডেফিনেটলি ইকোনমিক এবং নন ইকোনমিক সব ধরনের ইভেন্ট বা অ্যাক্টিভিটিস হয়ে থাকে। তো অ্যাকাউন্টিং এর প্রথম কাজটা হচ্ছে শুধু ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলোকে আলাদা করা। কোশ্চেন হলো কেন? আনসার হচ্ছে কারণ অ্যাকাউন্টিং শুধু ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়েই কাজ করে, নন ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে অ্যাকাউন্টিং এর কোনো কাজ নাই। দ্যাটস ওয়াই অ্যাকাউন্টিং হ্যাজ টু আইডেন্টিফাই দ্য ইকোনমিক ইভেন্টস। আমার যেটা কাজ সেটাই তো আমাকে করতে হবে। তাহলে অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে ইকোনমিক ইভেন্ট নিয়ে, সো ইকোনমিক ইভেন্টস গুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে অ্যাকাউন্টিং এর ফার্স্ট জব। এবার সেকেন্ড অ্যাক্টিভিটিসটা হচ্ছে টু রেকর্ড দ্য ইকোনমিক ইভেন্ট অথবা অ্যাক্টিভিটিস অফ দ্য কোম্পানি ইন দ্য অ্যাকাউন্টিং সিস্টেম। যেই ইকোনমিক ইভেন্ট গুলোকে আইডেন্টিফাই করা হলো, প্রথমে আমরা যেটাকে বললাম যে ইকোনমিক ইভেন্ট গুলোকে আইডেন্টিফাই করতে হবে, তো আইডেন্টিফাই করা হয়ে গেল। সেকেন্ড কাজটা হচ্ছে অ্যাকাউন্টিং এর ওই ইকোনমিক ইভেন্ট গুলোকে রেকর্ড করতে হবে। কোথায় রেকর্ড করতে হবে? ইন দ্য অ্যাকাউন্টিং সিস্টেম, অ্যাকাউন্টিং সিস্টেম। আচ্ছা, তাহলে অ্যাকাউন্টিং এর সেকেন্ড অ্যাক্টিভিটিসটাকে আমরা বলতেছি যে একটা কোম্পানির যেগুলো ইকোনমিক ইভেন্ট আছে সেগুলোকে রেকর্ড করতে হবে অ্যাকাউন্টিং সিস্টেমে। এখন
এই রেকর্ডিং বলতে আবার আমরা কি মিন করি, এটা আরো একটা কোশ্চেন, যে রেকর্ড বা রেকর্ডিং মানে কি। এই ক্লাসটাও কিন্তু আমাদের রেকর্ড হচ্ছে। আমরা ক্লাসে যখন ইম্পর্টেন্ট কথা বলা শুরু করেছিলাম তখন থেকে রেকর্ডিংটা চালু করেছিলাম। প্রথম কয়েক মিনিট রেকর্ডিং চালু করি নাই, বিকজ ওটা ইম্পর্টেন্ট ছিল না। আচ্ছা, তো রেকর্ড মানে হচ্ছে আসলে টু স্টোর সামথিং। রেকর্ডিং মানে হচ্ছে, আমরা যদি সিম্পলি বলি, রেকর্ডিং মিনস টু স্টোর সামথিং, স্টোর অথবা প্রিজার্ভ সামথিং, কোনো কিছু সংরক্ষণ করা। তো যে কোনো কিছুকেই আমরা কিন্তু ভবিষ্যতের জন্য সংরক্ষণ করি বা প্রিজার্ভ করি অথবা স্টোর করি। যেমন এই যে বাংলাদেশে আমরা দেখি যে স্পেশালি দুটা জিনিসের সাথে বেশি হয়, আলুর সাথে সব থেকে বেশি হয়, যে আলু স্টোর করে রাখে কোল্ড স্টোরেজ, নামই তো আছে কোল্ড স্টোরেজ, হিমাগার। তো আলু যে স্টোর করে রাখতেছে কেন? ভবিষ্যতে যাতে ইউজ করা যায়, ভবিষ্যতে যাতে খাওয়া যায়। তো স্টোর করতে করতে আমরা এত বেশি স্টোর করে ফেলি যে এখন না খেয়ে সব স্টোর করলাম, তখন আবার বের করি, তখন কেনার মানুষ থাকে না, তখন আলু আবার ডাম্পিং করতে হয়। আচ্ছা, সো হোয়াট এভার, আমরা যেটা বলতেছিলাম যে স্টোর মানে হচ্ছে, রেকর্ড মানে হচ্ছে কোনো কিছু সংরক্ষণ করা। যে কোনো কিছুকেই আমরা সংরক্ষণ করতে পারি, তবে আমরা সবকিছুকে আবার সংরক্ষণ করি না। যেটা প্রয়োজন হয়, যেমন এই ক্লাসটাকে যে আমরা রেকর্ডিং করতেছি, উই হ্যাভ পারপাস। কেন? যে যারা হয়তো বা ক্লাসে জয়েন করে নাই, চাইলে ওরা দেখে নিতে পারবে ভিডিওটা, এক। দ্বিতীয়ত, যারা আমরা ক্লাস করতেছি, আমাদের মধ্যেও যদি কারো কনফিউশন হয়, মনে না থাকে, যদি কারো প্রয়োজন ফিল হয় যে ভিডিওটা, আজকের ক্লাসটা আরেকবার দেখলে আমার বোধহয় ভালো হবে, তাহলে সে হয়তো বা টেনে টুনে একটু যে জায়গাটা বুঝে নেই, সে একটু দেখার সুযোগ পাবে। এটা হচ্ছে ক্লাসটা রেকর্ডিং করার পারপাস। তো রেকর্ডিং কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। যেমন এই যে ক্লাসটা ভিডিও আমরা রেকর্ডিং করতেছি, অডিও বা ভিডিও। আচ্ছা, আমরা মোবাইলের মেমোরি কার্ডে অনেক কিছু রেকর্ডিং করতে পারি, অডিও রেকর্ড করতে পারি, ভিডিও করতে পারি, ছবি রাখতে পারি, সেটাও তো স্টোরেজ। তো অ্যাকাউন্টিং আসলে রেকর্ড করে কি এবং কিভাবে? প্রথম কথা হচ্ছে, অ্যাকাউন্টিং রেকর্ড করে ইকোনমিক ইভেন্ট গুলোকে। কোথায় রেকর্ড করে? অ্যাকাউন্টিং সিস্টেমে। এখন এই অ্যাকাউন্টিং সিস্টেম এখানে কিভাবে রেকর্ড করা হয়, এটা কিন্তু একটা কোশ্চেন আছে। অ্যাকাউন্টিং সিস্টেম, তাহলে প্রথমে যদি আমরা বলি যে ইকোনমিক ইভেন্টস আর recorded in the accounting system. এই অ্যাকাউন্টিং সিস্টেম মে বি ম্যানুয়াল, এটা হতে পারে কম্পিউটারাইজড, অথবা এটা হতে পারে সফটওয়্যার বেসড। আবার অনেক সময় এই সিস্টেমটা ম্যানুয়াল এবং কম্পিউটারাইজড, বা ম্যানুয়াল এবং সফটওয়্যার বেসড, অথবা কম্পিউটার বেসড এবং সফটওয়্যার বেসড, যে কোনোটাই হতে পারে। তো যেমনই হোক না কেন,
ইকোনমিক ইভেন্ট গুলোকে রেকর্ড করতে হবে, দ্যাট ইজ আ মাস্ট। একটা কোম্পানিতে যেগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়ে থাকে সেগুলোকে কোম্পানির অ্যাকাউন্টিং সিস্টেমে রেকর্ড করতে হবে। রেকর্ড করতে হবে কেন? ফর ফিউচার ইউজ, যাতে ভবিষ্যতে সেগুলোকে ব্যবহার করা যায় প্রয়োজন যদি হয়। আর একটা কথা, আমরা কিন্তু সবকিছুকেই রেকর্ড করি না। যেমন আমরা আজকে ক্লাসটার প্রথম 10-15 মিনিট রেকর্ড করি নাই, কারণ তখন পর্যন্ত মেইন পড়াশোনার কথাবার্তা আসলে আমরা বলা শুরু করিনি। যখন আমরা পড়াশোনার কথা বলা শুরু করেছি তখন থেকে রেকর্ডিং দিয়েছি। তার মানে যেগুলো নন ইকোনমিক অ্যাক্টিভিটিস এগুলোকে আসলে রেকর্ড করার দরকার নাই, এগুলোকে রেকর্ড করা যাবে না, কারণ নন ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই রেকর্ডিং যে অ্যাকাউন্টিং করে, অ্যাকাউন্টিং রেকর্ডিং করার সময় অ্যাকাউন্টিং টুলস আর ইউজড ইন দ্য রেকর্ডিং প্রসেস। রেকর্ডিং করার সময় অ্যাকাউন্টিং টুলস ব্যবহার করা হয়, বিভিন্ন অ্যাকাউন্টিং টুলস। যেমন আমি একটা বলে দেই, একটা হলো জার্নাল, আরেকটা হচ্ছে লেজার। এগুলো হলো রেকর্ডিং টুলস। তো জার্নালের নামটা ডেফিনেটলি তোমরা অনেকের কাছ থেকেই শুনেছো, এটা আমরা পরে চ্যাপ্টার আছে তখন শিখবো কিভাবে করতে হয়। তো এই জার্নাল আর লেজার হচ্ছে অ্যাকাউন্টিং এর রেকর্ডিং টুলস। এই দুটা টুলস ব্যবহার করে অ্যাকাউন্টিং তার ইকোনমিক ইভেন্টস গুলোকে রেকর্ড করে। তো সেকেন্ড অ্যাক্টিভিটিস গেল রেকর্ডিং। তৃতীয় নম্বর যেটা বেসিক অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসটা হচ্ছে টু কমিউনিকেট দ্য অ্যাকাউন্টিং ডেটা উইথ দ্য ইউজার্স। কমিউনিকেশন করা, অ্যাকাউন্টিং তার ইউজার্সের সাথে কমিউনিকেশন করে বা কমিউনিকেট করে। এখন প্রথম কোশ্চেন হচ্ছে আমার, এই কমিউনিকেশন বলতে আমরা কি মিন করি? কি আমাদের সিআর সাহেব বলেন তো, কমিউনিকেশন বলতে আমরা কি মিন করি? হোয়াট ইজ কমিউনিকেশন? কি সিআর ক্লাসে নাই? আছে। কমিউনিকেশন বলতে আমরা কি মিন করি? মানে নাফিজ আহমেদ নোবেল, আপনি বলেন তো কমিউনিকেশন বলতে আমরা কি মিন করি? স্যার সম্পর্ক স্থাপন। আচ্ছা, কমিউনিকেশন মানে সম্পর্ক স্থাপন হয়নি। আনিকা আঞ্জুম? যোগাযোগ করা। যোগাযোগ করা, হ্যাঁ। এখন কমিউনিকেশনের মাধ্যমে সম্পর্ক স্থাপন করা হয়। নাফিস, তোমার কথাটা আরেকটু এই রকম মডিফাই করে বললে ঠিক আছে, যে কমিউনিকেশনের মাধ্যমে সম্পর্ক স্থাপন করা হয়। যোগাযোগের মাধ্যমে মানুষের সাথে আস্তে আস্তে কমিউনিকেশন হতে হতে একটা সময় দেখবা গুড রিলেশনশিপ হয়। তো এখন অ্যাকচুয়ালি ও যে যোগাযোগ করা বলছে, এই যোগাযোগের মাধ্যমে আসলে কি হয়, এটাও কিন্তু একটা কোশ্চেন, যে কমিউনিকেশনের মাধ্যমে কি হয়, বেসিক্যালি এই অ্যাক্টিভিটিসটা কি। এটার কনসেপ্টটা হচ্ছে তোমরা যেটা বলছো ঠিকই কিন্তু আছে, আমি আমার প্রয়োজনে বোঝানোর জন্য একটু অন্যভাবে বলতেছি। অ্যাকচুয়ালি আমি যদি বলি যে কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ exchanging something,
এটার মাধ্যমে কোনো কিছু এক্সচেঞ্জ করা হয়। আচ্ছা, এখন এই কমিউনিকেশন কিন্তু একা একা কখনো আমরা কমিউনিকেশন করতে পারি না। আমি আজকে 8:30টায় ক্লাসে জয়েন করেছি, কেউ নাই, আমি কোনো কথা বলতে পারিনি। ইনফ্যাক্ট আমি যদি এটাও বলতাম যে ক্লাসে কেউ নাই কেন, এটা বলাও অযথা হতো, কারণ আমি তো এই কথাটা কাউকে শোনাচ্ছি না। যখন একজন জয়েন করলো, কে জানি ওর নামটা ভুলে গেলাম, যাই হোক, ও যখন জয়েন করলো তখন কিন্তু আমরা দুজনে কথা বললাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, লাবিব বাই দিস টাইম মেসেজ দিয়েছিল লিঙ্কের, যদিও লিঙ্ক আমি আজকে আর দেইনি, আগের লিঙ্কটাই লিঙ্ক। তখন ওই দুজনে আমরা কথা বললাম। ও বলল, স্যার অনেকে মেসেঞ্জারে, আমি সরি গ্রুপে নক দিলাম, কেউ সিন করেনি, অথবা স্যার ঠান্ডা মনে হয় অনেকে ঘুম থেকে উঠতে লেট করতেছে, হোয়াট এভার, অনেকগুলো আনএক্সেপ্টেবল কথা। ঠান্ডা আসলে আমাদের সবারই লাগতেছে, এখন শীতকাল, ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। আমারও ঘুম থেকে উঠতে ইচ্ছা করে নাই, কিন্তু ইচ্ছা করে নাই বিধায় যে ঘুম থেকে উঠবো না, ব্যাপারটা কিন্তু এরকম না। ইচ্ছা, তোমার ইচ্ছা যাতে তোমাকে ডমিনেট না করে। আমি ডমিনেট করব আমার ইচ্ছাকে। আমার প্রয়োজন, আমাকে এখন ঘুম থেকে উঠতে হবে, তো ইচ্ছা তো চাইবে, ইচ্ছা তো আরো ইচ্ছা করবে যে ও যাতে আজকে ঘুম 10টা পর্যন্ত ঘুমায়, তাহলে কি হবে নাকি? আমার প্রয়োজন, আমাকে 8টার সময় ঘুম থেকে উঠতে হবে, 8:30টায় ক্লাস, আমাকে 8টার সময় ঘুম থেকে উঠতে হবে। শীতকাল বিধায় ঘুম ঘুম থেকে উঠা যাবে না, আমি জানি। ঘুম থেকে উঠতে সবারই কষ্ট হয়েছে, আমার নিজেরও হয়েছে, কিন্তু ওই যে বললাম, যখন ইচ্ছা তোমাকে প্রভোগ করবে, ইচ্ছা তোমাকে ডমিনেট করবে, তার মানে ইউ আর নট ইন দা রাইট ট্র্যাক। আমাকে কন্ট্রোল করতে হবে আমার ইচ্ছাকে। আমার এখন দরকার আমার ইচ্ছা যাতে এখন উঠতে বাধ্য হয়েছে, না এখন উঠতে হবে। যাই হোক, তো তখন ওই যে আমরা দুজন কিন্তু কথা বলতেছিলাম যে কি কারণে ওরা 10 মিনিট 8 মিনিট হয় ক্লাসে আসেনি। তো আমরা এই যে কথা বলতেছিলাম, দ্যাট ইজ কমিউনিকেশন। তাহলে অন্যভাবে আমরা বলতে পারি, কমিউনিকেশন মানে হচ্ছে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। কমিউনিকেশনের মাধ্যমে ইনফরমেশন এক্সচেঞ্জ করা হয়। এই যে আমি সামথিং বললাম, এই সামথিং বলতে আসলে ইনফরমেশন। তাহলে কমিউনিকেশন মানে আমরা বলতে পারি অন্যভাবে, কমিউনিকেশন মিন্স টু কমিউনিকেট সামথিং উইথ সামবডি। এই সামবডিটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ একা একা কিন্তু কমিউনিকেশন করা যায় না, কমিউনিকেশন আরেকজনের সাথে করতে হয়। যেমনটা আমি বললাম যে আমি প্রথমে ক্লাসে এসে আমি কোনো কথাই বলতে পারিনি, বিকজ একজনও ওখানে নেই। আমরা মোবাইল ফোনের মাধ্যমে যে এখন কমিউনিকেশন করি, মোবাইল ফোন বলো, গ্রুপ বলো, সোশ্যাল মিডিয়া, হোয়াট এভার, ইমেইল বলি, আমাদের বিএলসি বলি, তো সব সময় কিন্তু কমিউনিকেশন মানে হচ্ছে এখানে একাধিক মানুষ ইনভলভ থাকে। এবং অ্যাকাউন্টিং যে কমিউনিকেশন করে, অ্যাকাউন্টিংটাকে যদি আমরা একটা পার্ট বা বডি ধরে থাকি, তাহলে অ্যাকাউন্টিং কমিউনিকেশন করে কার সাথে? এখানে কিন্তু বলেছে যে অ্যাকাউন্টিং কমিউনিকেশন করে উইথ দা ইউজার্স, তার ইউজারের সাথে, তার ব্যবহারকারীর সাথে। অ্যাকাউন্টিং তার ব্যবহারকারীর সাথে যোগাযোগ করে। এখন কি যোগাযোগ করে, এটাও কিন্তু একটা কোশ্চেন। আমরা বলেছি যে কমিউনিকেশনের মাধ্যমে কোনো কিছু এক্সচেঞ্জ হয়, সামথিং, টু কমিউনিকেট সামথিং উইথ সামবডি। এই কমিউনিকেট মানে হচ্ছে আসলে কিন্তু এক্সচেঞ্জ, আদান প্রদান করা। আচ্ছা, কেউ একজন, আমরা কাউকে ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, কিরে ঘুম থেকে উঠছিস কিনা, এখানে কি কোনো আদান প্রদান হলো? কি আঞ্জুম জানি দেখলাম, ম্যাডাম আপনি বলেন তো।
তুমি সকালবেলা তোমার আম্মু তোমাকে সকালে ফোন দিল, ধরে নাও তুমি বাসার বাইরে এসো, তোমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে তুমি কি ঘুম থেকে উঠেছো কিনা। এটার মধ্যে কি কোনো এক্সচেঞ্জ হলো? ভাবের আদান প্রদান হয়েছে। ভাবের আদান প্রদান হলো। ইন্টারেস্ট, রাইট, ভেরি গুড, ভাবের আদান প্রদান হয়েছে। আমরা যারা বাইরে থাকি আর কি, বাবা মা যাদের কাছে থাকে না, যখন এখন তো ম্যাক্সিমাম তোমরা সবাই বলতে গেলে বাবা মার সাথেই আছো, তখন সাধারণত স্পেশালি যারা মেসে থাকে আর কি ঢাকায়, মায়েরা, বিশেষ করে বাবারা না, মায়েরা সাধারণত সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েই অনেক সময় কল দেয়। তুমি তো মাশাআল্লাহ, এই যে 8:30টার ক্লাস, তোমার তো ঘুম থেকে উঠতে লেট হয়। তোমার আম্মু কিন্তু তোমাকে 6টা 6:30টার সময় কল দেয়। কল দিয়ে শুধু বলে যে বাবা তুমি কেমন আছো। এখন আমরা আবার বিরক্ত হই যে এত সকালবেলা ঘুম থেকে উঠতে এখন ফোন রিসিভ করা যায় নাকি। অনেকেই বিরক্ত হই আমরা, এটা হওয়া ঠিক না। যে কি করতে এখনই ফোন দিছে, কোনো কাজ নেই, আমি ঘুমাইলাম একটু আগে, 5টার সময় ঘুমাইছি আজকে, 8:30 ক্লাস তো করাই যাবে না, 10টাও ভেবে দেখা যেতে পারে। তো এই যে আমরা বিরক্ত হচ্ছি, কিন্তু যে তোমাকে কল করেছে, তুমি যদি ফোনটা রিসিভ করে বলো আম্মু আমি ভালো আছি, তার কিন্তু সে এই কথাটা শোনার জন্যই তোমাকে ফোনটা দিয়েছে, এই কথাটা তার কাছে অনেক ভ্যালু। ঘুম থেকে উঠে থেকেই তার টেনশন যে আমার ছেলেটা বা আমার মেয়েটা ভালো আছে কিনা। এটা বাবা মারাই শুধু বুঝতে পারে যে এই কথাটার ভ্যালু তার কাছে কতটুকু। তুমি জাস্ট ফোনটা রিসিভ করে বলেছো যে আম্মু ভালো আছি, হয়তোবা তোমাকে বলবে ঠিক আছে, তাহলে সকালে উঠে তাহলে ব্রেকফাস্ট করেছো কিনা। অন্য কেউ ফোন করলে কিন্তু তোমার কাছে এরকম নাও লাগতে পারে, কিন্তু বাবা মা যখন ফোন করে তখন এই ভাবে আদান প্রদানটার কিন্তু একটা এক্সেপশনাল ভ্যালু আছে। তো যাই হোক, এটাই হচ্ছে কমিউনিকেশন। এখন অ্যাকাউন্টিং কমিউনিকেট করে তার ইউজার্স এর সাথে। এখন অ্যাকাউন্টিং এর ইউজার্স কারা, সেটাও একটা কোশ্চেন। অ্যাকাউন্টিং এর ইউজার্স কারা সেটা যদি বলি, তার আগে বলি যে হাউ ডাস অ্যাকাউন্টিং কমিউনিকেট উইথ দ্য ইউজার্স। কিভাবে কমিউনিকেশন করে, এটাকে আমরা বলতে পারি যে থ্রু অ্যাকাউন্টিং রিপোর্টস। অ্যাকাউন্টিং কমিউনিকেশন করে অ্যাকাউন্টিং এর রিপোর্টের মাধ্যমে। অ্যাকাউন্টিং তো তোমার আমার মতো হিউম্যান বিং না যে সকালবেলা তোমাকে ফোন করবে, তুমি রিসিভ না করবা, ইমেল দেবে, ফেসবুকে মেসেজ দেবে। অ্যাকাউন্টিং তো এরকম হাত পা মাথা বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, আর্টিফিশিয়াল জিনিস একটা। তবে এটা একটা যেহেতু প্রসেস, এই প্রসেসের মাধ্যমে সে কমিউনিকেশন হয় আর্টিফিশিয়াল এন্টিটিটা। তো অ্যাকাউন্টিং এই কমিউনিকেশনের কাজটা করে রিপোর্টের মাধ্যমে। এবং অ্যাকাউন্টিং যে আদান প্রদান করে, এখানে কি আদান প্রদান করে? অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আদান প্রদান করে। একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ওই কোম্পানিটার ইউজার্সের সাথে আদান প্রদান করে। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বলতে কেমন হতে পারে? যেমন হোয়াট ইজ দ্য প্রফিট অর লস অফ দ্য কোম্পানি, ওই কোম্পানিটার এবছর প্রফিট বা লস কত টাকা হয়েছে, এ মাসে কোম্পানিটা টোটাল কত টাকা সেল করেছে, এ মাসে কোম্পানি তার এমপ্লয়ীদেরকে টোটাল কত টাকা স্যালারি দিয়েছে, এ মাসে কত টাকার মেশিন কেনা হয়েছে, এ মাসে বিদ্যুৎ বিল কত টাকা এসেছে, এ মাসে অফিসের ভাড়া কত টাকা গেছে। এরকম যা কিছু আছে কোম্পানির, এই সবগুলো হচ্ছে
ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। তো এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো অ্যাকাউন্টিং তার ইউজারের সাথে কমিউনিকেশন করে রিপোর্টের মাধ্যমে রিপোর্ট তৈরি করে। তো অ্যাকাউন্টিং সাধারণত 4টা রিপোর্ট তৈরি করে। অ্যাকাউন্টিং সিস্টেম prepares 4 রিপোর্টস, 4টা রিপোর্ট তৈরি করে। এই রিপোর্টের মাধ্যমে অ্যাকাউন্টিং তার ইউজার্সের সাথে কমিউনিকেট করে। এর মধ্যে একটা রিপোর্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি, অথবা আমরা যদি ক্যাপিটাল বলি তোমরা বুঝতে পারবা, স্টেটমেন্ট। তারপরে হচ্ছে স্টেটমেন্ট অফ, এগুলো টেনশনের কোনো কারণ নাই, এগুলো কিন্তু এখনই তোমাদের বোঝার কথা না, আসলে এগুলো আমরা যখন টাইম আসবে তখন বুঝবো। ফাইন্যান্সিয়াল পজিশন, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই 4টা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেগুলো অ্যাকাউন্টিং তৈরি করে একটা কোম্পানির জন্য। এই স্টেটমেন্ট গুলোতে, এগুলো স্টেটমেন্ট মানে কিন্তু রিপোর্ট, স্টেটমেন্ট আর রিপোর্ট একই কথা। 4টা রিপোর্টের 4 রকম পারপাস আছে। এই রিপোর্ট তৈরি করার মাধ্যমে, এই রিপোর্টের মাধ্যমে অ্যাকাউন্টিং তার ইউজার্সের সাথে কমিউনিকেশন করে। একটা মনে করো ফর এক্সাম্পল, ইনকাম স্টেটমেন্ট তৈরি করার মাধ্যমে অ্যাকাউন্টিং বের করবে যে কোম্পানির ইনকাম কত টাকা। তো এই রিপোর্টটা যদি তার ইউজার পেয়ে যায়, তাহলে ইউজার জেনে গেল যে তোমার কোম্পানির ইনকাম কত টাকা, তার মানে এই ইনফরমেশনটা এক্সচেঞ্জ হয়ে গেল। এই রিপোর্টের মাধ্যমে অ্যাকাউন্টিং তার ইউজার্সের সাথে কমিউনিকেশন করবে। তো এগুলো ডিটেইল আমরা শিখবো পরে, এই চ্যাপ্টারেই শিখবো ইনশাআল্লাহ শেষের দিকে। তো এখন লাস্ট আজকের কথা হচ্ছে যে অ্যাকাউন্টিং যে তার ইউজার্সের সাথে কমিউনিকেশন করে, হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং, ডাটা অথবা অ্যাকাউন্টিং এর ইউজার কারা। যেমন আমার এই ক্লাসটার ইউজার হচ্ছে আমার সিএসসি এর স্টুডেন্ট, সেকশন ডি। এই যে আমাদের ডিএলসি সিস্টেম, আমরা ইউজার। তো অ্যাকাউন্টিং ডাটার ইউজার কারা, সিম্পলি আজকে বলে রাখি যে এভরিবডি অফ দা সোসাইটি, সমাজের প্রত্যেকটা মানুষ, অথবা and all the organization are the users of accounting data বা accounting। সমাজের প্রতিটা মানুষ, প্রতিটা কোম্পানি, প্রতিটা ইনস্টিটিউশন অ্যাকাউন্টিং ব্যবহার করে। তুমি আমি সবাই কিন্তু আমরা অ্যাকাউন্টিং ব্যবহার করি। সামহাউ কোনো না কোনো ভাবে তুমি অ্যাকাউন্টিং ব্যবহার করোই। তুমি হয়তোবা না জেনে অ্যাকাউন্টিং ব্যবহার করতেছো, কিন্তু অ্যাকাউন্টিং ছাড়া তুমি চলতে পারবা না। অ্যাকাউন্টিং তোমার জীবনে কোনো না কোনো ভাবে অবশ্যই ইনভলভ। গত ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম যে এই ইঞ্জিনিয়ারদেরকে অ্যাকাউন্টিং কেন পড়ানো হচ্ছে, এটা দরকার আছে। এই দরকারটা কেন আছে, এটাই আমরা কিছুটা এই কোর্স শেষ করলে হয়তোবা বুঝতে পারি, সম্ভাবনা আছে। বুঝতে চেষ্টা না করলে সম্ভাবনা নাও থাকতে পারে। তো যাই হোক, তাহলে অ্যাকাউন্টিং এর ইউজার হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষ, এভরিবডি অফ দা সোসাইটি এন্ড অল দা অর্গানাইজেশন, অল দা কোম্পানি, অল দা এডুকেশনাল ইনস্টিটিউট, গভর্নমেন্ট ইনস্টিটিউট, সবাই হচ্ছে অ্যাকাউন্টিং এর ইউজার। এই ইউজার গুলোকে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আরো ডিটেইল পড়বো, যে এরা কিভাবে অ্যাকাউন্টিং এর ডাটাটাকে ইউজ করে, আর ইউজারের
প্রকারভেদ কত প্রকার সেটাও আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখবো আর কি। তো এখন আজকে আমার মনে হয় আর কন্টিনিউ করব না, এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। না স্যার, আজকে যদি নাও থাকে আমি কিন্তু তোমাদেরকে